ক্লাস 11-এ তোমরা যারা পড়াশোনা করছো তো তোমাদের সেমিস্টার 1 এক্সামিনেশন অলরেডি হয়ে গেছে। তো আজকে আমি আলোচনা করব সেমিস্টার 2 এর সিলেবাসে প্রকৃতপক্ষে কী আছে। দেখো, বায়োলজিক্যাল সায়েন্স এমন একটা সায়েন্স, তো এক্ষেত্রে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে সেই চ্যাপ্টারের মধ্যে কী আছে সেটা তুমি যদি জেনে নাও তাহলে সেই চ্যাপ্টারকে সহজেই গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যেমন প্রত্যেকটা টার্ম তোমাকে বুঝলে তবেই সেই চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে পারবে, কিন্তু বায়োলজিতে সেরকম নয়। তো বায়োলজিতে তুমি আগে জেনে নাও যে চ্যাপ্টারের মধ্যে কী আছে, অর্থাৎ চ্যাপ্টারের জিসটা আগে জেনে নাও, তারপরে তুমি যদি পড়ো দেখবে যে সহজেই সেই চ্যাপ্টারকে গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবে। এই রকম স্ট্র্যাটেজি তোমরা ফলো করো না বলে তো সেই জন্যই বায়োলজিকে অনেক শক্ত মনে হয়। এবং এর সাথে সাথে যখন তোমরা বিভিন্ন বই পড়ছো, তোমাদের যে বোর্ডের যে বই আছে, তো সেই বই যখন পড়ছো তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ যে কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোনগুলো ইম্পর্ট্যান্ট। তো তোমাদের এই অসুবিধার কথা ভেবেই প্রধানত আমি আলোচনা করব ক্লাস 11-এর বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস। সেমিস্টার 2 থেকে শুরু করছি আমার এই চ্যানেলে। তো সেমিস্টার 2 এর বিভিন্ন টপিক আলোচনা করব। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই তোমাদের অনেকটাই হেল্প হবে। ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 2 এর সিলেবাস। তো এই সেমিস্টার 2 কিন্তু লং আনসার টাইপের কোয়েশ্চেন্স হবে। সুতরাং সেমিস্টার 2তে কেমন প্রশ্ন হবে তোমরা জানো প্রত্যেকেই। সুতরাং আগে তোমরা যেটা দিয়েছিলে তো সেটা হচ্ছে এমসিকিউ বেসড এক্সামিনেশান দিয়েছিলে, তাহলে এখানে লং আনসার টাইপের কোয়েশ্চেন্স হবে। তো আগে তোমরা যে ইউনিট যেগুলো দিয়েছিলে সেটা হচ্ছে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 তোমরা দিয়েছিলে। এরপরে হবে ইউনিট 4 এবং তারপরে ইউনিট 5। আবার ক্লাস 12-এ তোমরা যখন উঠবে তখন তোমাদেরকে আবার সেমিস্টার 3 দিতে হবে, সেখানে আবার ইউনিট 6 থেকে শুরু হবে সিলেবাস, ঠিক আছে। তো প্রথমেই বলি এক্ষেত্রে ইউনিট 4 যেটা আছে, তো ইউনিট 4-এ যেটা আছে তো সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। ইউনিট 4-এ কী আছে? ইউনিট 4-এ আছে প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আছে প্ল্যান্ট ফিজিওলজিতে, তো সেটি হচ্ছে ফটোসিনথেসিস। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হবে, এটা মাথায় রাখবে। তো প্ল্যান্ট ফিজিওলজিতে কী আছে? ফটোসিনথেসিস। আগে বলে দিই যে ফটোসিনথেসিসে প্রধানত কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। একটু ফটোসিনথেসিস সম্পর্কে আইডিয়া নিয়ে নাও, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। আজকে আমি ভিডিওতে এই বেসিক আইডিয়াগুলোই বলবো। দেখো, ফটোসিনথেসিস মানে কি? সানলাইট মানে সূর্যের আলো প্রধানত প্ল্যান্টের মধ্যে পড়ে। ধরো এরকম একটা প্ল্যান্টস আছে এবং এই প্ল্যান্টসের মধ্যে কি পড়বে? সানলাইট পড়বে, সূর্যের আলো প্রধানত এক্ষেত্রে পড়বে। তো এক্ষেত্রে সানলাইট পড়ছে এবং এই যে সৌরশক্তি আছে, এই সৌরশক্তিকে উদ্ভিদ ব্যবহার করে এবং পরিবেশের কার্বন ডাইঅক্সাইড এবং জলকে প্ল্যান্ট প্রধানত ইউটিলাইজ করে এবং ইউটিলাইজ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, অর্থাৎ এক্ষেত্রে C6H12O6 তৈরি করে। C6H12 ও কী করবে? O6। ধরে রাখো এই যে গ্লুকোজ আছে বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আছে, এখানে কটা কার্বন আছে? 6টা কার্বন, 1 2 3 4 5 and 6। তাহলে এই যে কার্বনগুলো নিশ্চয়ই এখানে বন্ড দিয়ে লেগে আছে। তো এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো প্রধানত তৈরি করার জন্য নিশ্চয়ই এনার্জি লাগে এবং এই এনার্জিটা প্ল্যান্ট কোথা থেকে পায়? এই এনার্জিটা প্ল্যান্ট পায় সানলাইট থেকে। তাহলে ফটোসিনথেসিসে এটা বুঝতে হবে যে সূর্যের আলো এই কারণের জন্যই প্রয়োজন, কারণ উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে সেটা খাদ্যের মধ্যে প্রধানত বন্ড তৈরি করতে ব্যবহার করে এবং এই বন্ডের মধ্যে এনার্জি থাকে এবং এই এনার্জি রিচ বন্ডের মধ্য দিয়ে প্ল্যান্ট প্রধানত কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে। তো ফটোসিনথেসিস প্রধানত দুটো ফেজে সম্পন্ন হয়। তোমাদের যেটা পড়তে হবে ফটোসিনথেসিসের প্রধানত ডিফারেন্ট ফেজগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো, ফটোসিনথেসিস প্রধানত দুটো ফেজে সম্পন্ন হয়। একটা লাইট রিয়াকশান, ঠিক আছে, একটা কী রিয়াকশান? লাইট রিয়াকশান। তো লাইট রিয়াকশানে প্রধানত তোমাদের পড়তে হবে ফটোসিনথেটিক পিগমেন্ট, অর্থাৎ সালোক সংশ্লেষকারী রঞ্জক প্রধানত কোনগুলো সেগুলো যেমন পড়তে হবে। যেমন যে সমস্ত প্রোটিন যারা প্রধানত সূর্যের আলো শোষণ করতে পারে তারাই ফটোসিনথেটিক পিগমেন্ট, যেমন ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, সেরকম ডিফারেন্ট টাইপের ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, ঠিক আছে। এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাবসর্পশন স্পেকট্রাম, অ্যাকশন স্পেকট্রাম, ইমারসান্সের এফেক্ট, তো ইমারসান্সের ফার্স্ট এফেক্ট, ইমারসান্সের লোহিতচ্যুতি, এই বিষয়গুলো পড়তে হবে। এবং এর সাথে সাথে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে ফটো সিস্টেম, ঠিক আছে। ফটো সিস্টেম সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ফটো সিস্টেম, দেখো এই যে লাইট রিয়াকশান আছে, লাইট রিয়াকশানে কিছু পদার্থ তৈরি হয়, যেমন লাইট রিয়াকশানে প্রধানত জল ভেঙে যায়, ঠিক আছে। তো জল ভেঙে কি তৈরি হবে? H+ আর OH- আয়ন তৈরি হবে। তো এটাকেই বলা হয় হিল বিক্রিয়া। এর সাথে সাথে লাইট রিয়াকশানে
তৈরি হবে, প্রধানত এটিপি তৈরি হয়। কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। এবং এর সাথে সাথে যেটা তৈরি হবে উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ, যেমন NADPH ইত্যাদি, এগুলো তৈরি হবে। তো লাইট রিয়াকশানে এই যে মেটেরিয়ালস যেগুলো তৈরি হয় এগুলো ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হয়। তো এই যে ফটো সিস্টেম এবং এই যে ফটো সিস্টেম প্রধানত ক্লোরোফিল, সূর্যের আলো প্রধানত ক্লোরোফিলকে আঘাত করে, তার ফলে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্যুত হয় এবং সেই বিচ্যুত ইলেকট্রন, এই যে ফটো সিস্টেম আছে, দু রকমের ফটো সিস্টেম কাজ করে। ফটো সিস্টেম 2 ধরো, এখানে ফটো সিস্টেম 1। তো এই ফটো সিস্টেমের মধ্য দিয়ে প্রধানত ইলেকট্রন যখন যাতায়াত করে তখন এই এটিপি তৈরি হয় এবং এটিপি তৈরি হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ফটো ফসফোরাইলেশন। তো লাইট রিয়াকশানে প্রধানত এই ফটো সিস্টেম যেমন পড়তে হবে, তার সাথে সাথে এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কোন কোন মেটেরিয়ালস কোনগুলো তৈরি হচ্ছে। তো এই সব বিষয়গুলো জেনারেলি তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এছাড়া ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশানে কি পড়তে হবে একটু বলে দিই। ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশান দেখো, যখনই ডার্ক রিয়াকশান পড়বে তো ডার্ক রিয়াকশানে C3 সাইকেল পড়তে হবে। এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে C2 সাইকেল, তার সঙ্গে সঙ্গে C3 সাইকেল, এর সাথে সাথে C4 সাইকেল, ঠিক আছে, C4 সাইকেল। এবং ফটো রেসপিরেশন, এই যে C2 সাইকেল আছে এটা হচ্ছে ফটো রেসপিরেশন। তো এই সমস্ত অংশগুলো এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে, এক্ষেত্রে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তো প্রকৃতপক্ষে এই যে C3 সাইকেল দেখো, পাতার কোষে RUBP থাকে এবং এই RUBP কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং এটা 3 কার্বনযুক্ত, সেই জন্য এটাকে আমরা বলবো C3 সাইকেল। ফটোসিনথেসিসের লাইট রিয়াকশানে কিন্তু কোনো রকম কার্বন ডাইঅক্সাইড ইউটিলাইজ হয় না, কিন্তু ডার্ক রিয়াকশান ইউটিলাইজ হয়। তো এটা হচ্ছে C3 সাইকেল। আবার C4 সাইকেল মানে প্রথম যে স্টেবল প্রোডাক্ট যেটা তৈরি হয় তো সেটা হচ্ছে অক্সাল অ্যাসিটিক অ্যাসিড। এই যে সাইকেলগুলো কি, এই সাইকেলগুলো কোথায় ঘটে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই প্রধানত তোমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টারে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অংশটা আছে তো সেটাই হচ্ছে রেসপিরেশন, মানে যেটাকে আমরা বলবো সেলুলার রেসপিরেশন। দেখো এরপরে যেটা আছে তো সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন, প্রচুর ইম্পর্টেন্ট। সেলুলার রেসপিরেশন মানে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা যে খাই, তো সেই খাবার থেকে কিভাবে এনার্জি আমরা পাই, তো সেটাই সেলুলার রেসপিরেশনে পড়তে হবে। ধরা যাক একটা সেলের মধ্যে প্রধানত কি ঢুকে গেছে, সেলের মধ্যে ফুড ঢুকে গেছে, এখানে খাবার ঢুকে গেছে, অর্থাৎ এক্ষেত্রে গ্লুকোজ ঢুকে গেছে এবং এই গ্লুকোজ প্রথমে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। যে প্রসেসে গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তো তাকেই আমরা বলবো গ্লাইকোলাইসিস। তোমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে, এই গ্লাইকোলাইসিসের বিভিন্ন ধাপগুলো পড়তে হবে। এরপরে এই যে পাইরুভিক অ্যাসিড যেটা হলো, এই পাইরুভিক অ্যাসিড এবার অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয় এবং সেই অ্যাসিটাইল কোয়ে এবার ক্রেব সাইকেলে ঢুকবে। কোথায় ঢুকবে? ক্রেব সাইকেল, ঠিক আছে, বা ক্রেব সাইকেলে ঢুকবে এবং ক্রেব সাইকেল প্রধানত মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। তোমাদেরকে পড়তে হবে এই ক্রেব সাইকেলের বিভিন্ন স্টেপসগুলো, ঠিক আছে। ক্রেব সাইকেলের কী পড়তে হবে? বিভিন্ন স্টেপগুলো। এবং গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল বা এই সমস্ত যে প্রসেস হচ্ছে, তো এই প্রসেসে উচ্চ শক্তি সম্পন্ন NADH এবং তার সঙ্গে সঙ্গে FADH2 তৈরি হয়। কি তৈরি হয়? NADH এবং তার সঙ্গে সঙ্গে FADH2। এবং এই NADH আর FADH2 থেকে ইলেকট্রন নির্গত হয়। সেই ইলেকট্রন যখন ট্রান্সপোর্টেড হয় তখন ATP তৈরি হয় এবং ATP তৈরি হওয়ার এই যে প্রসেস, তো তাকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে সেলুলার রেসপিরেশনে প্রধানত গ্লাইকোলাইসিস পড়তে হবে, ক্রেব সাইকেল পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এর মধ্য দিয়ে কিভাবে ATP তৈরি হয় বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, রাইট। এরপরে দেখো, এরপরে যে চ্যাপ্টারটা আছে তো সেটা হচ্ছে প্রধানত এখানে দেখতে পাচ্ছি যে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা উদ্ভিদের বৃদ্ধি কিভাবে হয়, কোন কোন হরমোন এক্ষেত্রে কাজ করে, তো সেই বিষয়গুলো এক্ষেত্রে ভালো করে পড়তে হবে। প্ল্যান্ট গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট একটু লেখার চেষ্টা করছি। দেখো প্ল্যান্ট গ্রোথ, তো প্ল্যান্ট গ্রোথে প্রধানত একটি প্রোটিন কাজ করে, তো তার নাম হচ্ছে ফাইটোক্রোম। তো সেই ফাইটোক্রোম কিভাবে কাজ করবে তো সেটা যেমন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে লং ডে প্ল্যান্ট এবং শর্ট ডে প্ল্যান্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, রাইট। এবং এখানে বিভিন্ন রকমের হরমোন সম্পর্কে পড়তে হবে। হরমোন যেমন অক্সিন আছে, জিব্বারেলিন আছে। তো অক্সিন প্রধানত ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, জিব্বারেলিন প্রধানত সিড জার্মিনেশনে সাহায্য করে, সাইটোকাইনিন সেল ডিভিশনে সাহায্য করে, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, একটা গ্যাসাস হরমোন। অ্যাবসাইসিক অ্যাসিড প্রধানত মোচনে সাহায্য করে
এবং তার সঙ্গে সঙ্গে এটাকে ড্রট রেজিস্ট্যান্ট হরমোন বলা হয়। এরকম ইম্পর্টেন্ট অংশ ক্লাস 10-এও তোমরা কিছুটা পড়েছিলে, তো সেগুলোই প্রধানত এই প্ল্যান্ট গ্রোথে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এগুলো নিয়েই প্রধানত যে ইউনিট আছে, তো সেই ইউনিট হচ্ছে ইউনিট 4। তো এরপরে যেটা আছে তো সেটা হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 কিন্তু টোটালি হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে। আমি পরপর এখানে লিখছি, আমি জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ইউনিট 5 দেখো, এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে ইউনিট 5। তো ইউনিট 5 যে হিউম্যান ফিজিওলজি আছে, তো প্রথম যে চ্যাপ্টার আছে তো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। দেখো ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের কি পড়তে হবে, তাহলে ফার্স্ট যে চ্যাপ্টার আছে তো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মানে কি, প্রকৃতপক্ষে আমরা যে খাবার খাচ্ছি তো সেই খাবারগুলো কিভাবে ভেঙে যাচ্ছে, ছোট ছোট কণায় পরিণত হচ্ছে, তো যে সিস্টেমের সাহায্যে এটা হয় তো তাকেই আমরা বলবো ডাইজেস্টিভ সিস্টেম। ধরো যাক তুমি একটা খাবার খেলে, এরকম একটা খাবার আছে, তো এরকম একটা লং একটা খাবার খেলে, কিন্তু সেই খাবারটাকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি, তো সেই খাবারটা কিভাবে ভেঙে গিয়ে সেলের মধ্যে ঢুকছে, তো এক্ষেত্রে কোন এনজাইম এই খাবারকে ভাঙতে সাহায্য করছে, তো সেটাই হচ্ছে ডাইজেশন। এবং তার ফলে এই খাবারগুলো ছোট ছোট কণায় পরিণত হয়, এত ছোট হয় যে সেটা সেলের মধ্যে ঢুকে যায়, তো এই প্রসেসকেই আমরা বলবো ডাইজেশন। তাহলে এই চ্যাপ্টারে তোমাকে ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অংশ এবং তার মধ্যে কী পার্টস আছে সেটা যেমন জানতে হবে, তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকে ভাঙার জন্য কোন কোন এনজাইম কাজ করে, এর সাথে সাথে এই খাবারগুলো কিভাবে অ্যাবসর্ব হয়, অর্থাৎ এই ফুড কিভাবে অ্যাবসর্ব হয়, বিশেষত লিপিড জাতীয় খাবার কিভাবে অ্যাবসর্ব হয়। তো এবং এখানে কিছু টার্ম আছে যেমন কাইলোমাইক্রন, এর সাথে সাথে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে মাইসেলি, এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট টার্ম পড়তে হবে, রাইট। সো এটাই প্রথমত ডাইজেস্টিভ সিস্টেমে আছে। ডাইজেস্টিভ সিস্টেমের পরেই যে সিস্টেম আছে তো সেটি হচ্ছে প্রধানত এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ডাইজেস্টিভ সিস্টেমের পরেই যেটা আছে তো সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে, রেসপিরেশন। তো রেসপিরেশন মানে কি, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, তো এই প্রসেসকেই আমরা বলবো রেসপিরেশন। ইন্সপিরেশন অর্থাৎ অক্সিজেন নেওয়ার জন্য কোন কোন মাসেলস হেল্প করবে, এক্সপিরেশনে কোন মাসেল হেল্প করবে সেটা যেমন পড়তে হবে। এর সাথে সাথে রেসপিরেশনে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় নিউরাল কন্ট্রোল, অর্থাৎ আমাদের ব্রেনের যে পন্স আছে, মেডালা আছে, তারা কিভাবে আমাদের রেসপিরেটরি রেটকে কন্ট্রোল করে। এর সাথে সাথে পড়তে হবে O2 অ্যান্ড CO2 ট্রান্সপোর্ট। কী পড়তে হবে, O2 অ্যান্ড CO2 ট্রান্সপোর্ট। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের যে প্রসেস সেটা পড়তে হবে। অক্সিজেন ট্রান্সপোর্টে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পড়তে হবে, ঠিক আছে, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এবং অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কখন ডান দিকে সরে যাচ্ছে, কখন বাম দিকে সরে যাচ্ছে, অর্থাৎ বোর এফেক্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, বোর এফেক্ট। আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে যেটা আইডিয়া রাখতে হবে তো সেটা হচ্ছে ক্লোরাইড শিফট, রাইট। তো এই অংশগুলোই প্রধানত তোমাদের রেসপিরেশন চ্যাপ্টারে আছে। এছাড়া ভলিউম এবং ক্যাপাসিটি, ধরা যাক আমি নর্মাল অক্সিজেন নিলাম, আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, এবার জোর করে নিলাম, আবার জোর করে ছেড়ে দিলাম, তো এই যে ডিফারেন্ট ভলিউম অফ অক্সিজেন আমাদের শরীরে ঢুকছে বা কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিচ্ছি, তো এই ডিফারেন্ট ভলিউম সম্পর্কেও কিন্তু এই সেলুলার রেসপিরেশন অংশে আছে। এরপরে যেটা আছে তো সেটা হচ্ছে আমাদের হিমাটোলজি পোর্শন, প্রচুর ইম্পর্টেন্ট। দেখো হিমাটোলজি, তাহলে এখানে আমি লেখার চেষ্টা করছি। সো হিমাটোলজি মানে কি, হিমাটোলজি মানে ব্লাড সম্পর্কিত স্টাডি। এটা যদিও তোমরা ছোট থেকেই পড়ে আসছে হিমাটোলজি। তো হিমাটোলজিতে ডিফারেন্ট টাইপের ব্লাড সেল আছে, যেমন আরবিসি, তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসি, ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে প্লেটলেটস ইত্যাদি পড়তে হবে। তবে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন সম্পর্কে কিন্তু ডিটেলসে আইডিয়া রাখতে হবে। তো হিমোগ্লোবিন প্রকৃতপক্ষে কী কী কাজ করে এই সমস্ত বিষয়গুলো, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্লাজমা প্রোটিন এবং ব্লাড ক্লটিং মানে রক্ত কী করে তঞ্চিত হয়, ঠিক আছে। দেহের কোনো জায়গা কেটে গেলে প্রধানত কিছুক্ষণ পরে রক্তপাত বন্ধ হয়ে যায়, তো তাকেই আমরা বলবো ক্লটিং। সুতরাং এই জায়গাটা পড়তে হবে। এরপরে যেটা আছে তো সেটি হচ্ছে আমাদের হার্ট মানে কার্ডিওলজি। এরপরে কি আছে, এরপরে আছে কার্ডিওলজি। তো কার্ডিওলজিতে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হার্টের স্ট্রাকচার। আমরা তো ছোটো থেকেই হার্টের স্ট্রাকচার প্রধানত পড়ে আসছি, সুতরাং এখানে হার্ট স্ট্রাকচার, ঠিক আছে, হার্টের স্ট্রাকচার, রাইট। এর সাথে সাথে দেখো কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে, কার্ডিয়াক সাইকেল। তো কার্ডিয়াক সাইকেল মানে কি,
হৃৎপিণ্ড একবার সংকুচিত হচ্ছে এবং একবার প্রসারিত হচ্ছে। এই সংকোচন এবং প্রসারণে সমগ্র সময়কাল ধরে অলিন্দ এবং নিলয়ের মধ্যে কী কী ঘটনা ঘটছে, তো সেটাই কার্ডিয়াক সাইকেল। এবং কার্ডিয়াক সাইকেলে কিছু হার্ট সাউন্ড শোনা যায়। সুতরাং এখানে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে হার্ট সাউন্ড, যেমন ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, এরকম কিছু হার্ট সাউন্ড পড়তে হবে। এবং ব্লাড প্রেসার পড়তে হবে, কার্ডিয়াক আউটপুট পড়তে হবে। ঠিক আছে, এই অংশগুলোই প্রধানত কার্ডিয়াক সাইকেলে আছে এবং বা হার্টেতে আছে, কার্ডিওলজিতে আছে। এর সাথে সাথে এক্ষেত্রে হার্ট অ্যাটাক, তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জাইনা পেক্টোরিস, কার্ডিয়াক অ্যারেস্ট, এরকম কিছু ডিজিজ সম্পর্কে কিন্তু হার্টেতে আমাদেরকে পড়তে হবে, রাইট। এরপরে যে অংশটা আছে তো সেটি হচ্ছে কোন পোর্শন, এরপরে আছে আমাদের নিউরোবায়োলজি। ঠিক আছে, আমি পরপর লেখার চেষ্টা করছি, তাহলে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কোন কোন অংশগুলো পড়তে হবে প্রকৃতপক্ষে, সেটা তোমরা সহজেই বুঝে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে নিউরোবায়োলজি। চলো নিউরোবায়োলজি দেখি। সুতরাং নিউরোবায়োলজি, তো নিউরোবায়োলজি প্রধানত দুটো হেডিংয়ে পড়বে। একটা হেডিং হচ্ছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড, এবং আর একটা হেডিং যেটা তো সেটা হচ্ছে আমাদের সেন্সরি সিস্টেম। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্রেন। ব্রেনের যে ডিফারেন্ট পার্ট আছে, যেমন সেরিব্রাম, সেরিবেলাম অর্থাৎ গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো সম্পর্কে পড়তে হবে, তাদের ফাংশন। এবং স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড মানে কি আমাদের যে সুষুম্না কাণ্ড, তার যে স্ট্রাকচার, এগুলো সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, এবং স্পাইনাল কর্ড প্রধানত রিফ্লেক্স অ্যাকশানে আমাদের হেল্প করে। এবং এর সাথে সাথে এই জায়গাতে তোমরা অস্টিওলজি পড়ে নেবে। অস্টিওলজি মানে কি আমাদের যে হাড়। ঠিক আছে, যেমন আমাদের স্কালকে প্রধানত নেকের সঙ্গে যুক্ত করছে, মানে ভার্টিব্রার সঙ্গে যুক্ত করছে যেটা, তো সেটা হচ্ছে অ্যাটলাস। তারপরে আমাদের হাতেতে বিভিন্ন রকমের অস্থি আছে, যেমন হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ক্লেভিক্যাল। তারপরে হচ্ছে পেলভিক গার্ডেল, পেক্টোরাল গার্ডেল, এর মধ্যে কি হাড় থাকে, কি অস্থি থাকে, তো সেগুলো সম্পর্কে প্রধানত এখানে পড়তে হবে অস্টিওলজিতে। এর সাথে সাথে যেটা পড়তে হবে এখানে যে চ্যাপ্টার আছে তো সেটা হচ্ছে সেন্স অর্গ্যান। ঠিক আছে, আমাদের যে সেন্স অর্গ্যান আছে, মেনলি যে সেন্স অর্গ্যান মেনলি বেশি করে পড়তে হবে তো সেটা হচ্ছে চোখ, আই। চোখের গঠন, চোখ কিভাবে আমরা দেখতে পাই, তো এই জায়গাতে রেটিনা, চোখের তো তিনটে লেয়ার আছে, স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। তো রেটিনার মধ্যে যে রড সেল আছে, কোন সেল আছে, এগুলো পড়তে হবে। এবং ইয়ার স্ট্রাকচার। ঠিক আছে, কান আমাদের কি কাজ করে, কান প্রধানত শুনতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের দেহের যে ব্যালেন্স, তো সেই ব্যালেন্সকে প্রধানত কান মেনটেন করে। সুতরাং ইয়ার স্ট্রাকচার সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, হচ্ছে এন্ডো, খুব ফেভারিট, আমার তো খুব ভালো লাগে এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রিনোলজি মানে সিম্পলি যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে হরমোন। ঠিক আছে, এখানে হরমোন সম্পর্কে পড়তে হবে এবং মেকানিজম অফ হরমোন অ্যাকশান, হরমোন পড়তে হবে এবং হরমোন অ্যাকশান। দেখো কিছু কিছু হরমোন আছে কোষপর্দা থ্রু দিয়ে কাজ করে, কোষপর্দা রিসেপ্টারের থ্রু দিয়ে কাজ করে। সুতরাং সেই সমস্ত হরমোনগুলো কিছু সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে। তো এখানে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। যেমন সেকেন্ড মেসেঞ্জার হিসাবে কি তৈরি হয়, সেকেন্ড মেসেঞ্জার হিসাবে এখানে IP3 তৈরি হয়, ইনোসিটাল 1,4,5 ট্রাইফসফেট, তার সঙ্গে সঙ্গে ড্যাগ তৈরি হয়। ঠিক আছে, এর সাথে সাথে স্টেরয়েড হরমোন অ্যাকশন। স্টেরয়েড হরমোন কিভাবে কাজ করে, যে সমস্ত হরমোনগুলো একদম ডিরেক্টলি প্লাজমা মেমব্রেন ভেদ করে যায় তাহলে তাদেরকে আমরা বলবো স্টেরয়েড হরমোন। এরা কিভাবে কাজ করে, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্ল্যান্ড সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, বিভিন্ন গ্রন্থি, তোমরা ক্লাস 10-এ কিছু কিছু গ্রন্থি পড়েছো, যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস। এর সাথে সাথে আরও কিছু গ্রন্থি পড়তে হবে, তোমাদেরকে এক্সট্রা পড়তে হবে, যেমন থাইমাস আছে, তার সঙ্গে সঙ্গে প্যারাথাইরয়েড আছে। ঠিক আছে, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল কর্টেক্স আছে, অ্যাড্রিনাল কর্টেক্স, প্লাসেন্টা আছে, অ্যাড্রিনাল কর্টেক্স আছে, প্লাসেন্টা আছে। তো এই বিষয়গুলো পড়তে হবে, রাইট। আর একটা চ্যাপ্টার, অত্যন্ত ক্রুশিয়াল চ্যাপ্টার, যেটা হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম। ঠিক আছে, মানে আমাদের যে ইউরিন তৈরি হয় তো সেই এক্সক্রেটরি সিস্টেম। তো এখানে তোমাদের যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে কিডনি স্ট্রাকচার, কিডনির মধ্যে কী থাকে, এবং নেফ্রন, তো নেফ্রনের ডিফারেন্ট পার্টস। এবং খুব ভালোভাবে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে ইউরিন ফর্মেশন। ঠিক আছে, খুব ভালোভাবে কি পড়তে হবে, ইউরিন ফর্মেশন। একটু বলছি এখানে কোন জায়গাটা তোমরা মেনলি ফোকাস করবে, আমি একটু লেখার চেষ্টা করছি। সুতরাং ইউরিন ফর্মেশন পড়তে হবে। দেখো তোমরা তো ছোটোবেলায় তোমরা নেফ্রন এঁকেছিলে, সুতরাং এখানে আমি একটা নেফ্রন আঁকার চেষ্টা করছি। সো এখানে নেফ্রন আছে, রাইট। তো
এখানে নেফ্রন আছে। তো নেফ্রনের মধ্যে এটা বাউম্যান ক্যাপসুল আছে আর এখানে গ্লোমেরুলাস আছে। তাহলে মেনলি এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন। কী পড়তে হবে? প্রথমেই ইউরিন ফরমেশনে আলট্রা ফিল্ট্রেশন, পরা পরিস্রাবণ। আলট্রা ফিল্ট্রেশনে প্রধানত যে চাপ আছে, প্রেসার, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়। তারপরে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবেল আছে, তো ডিস্টাল কনভলিউটেড টিউবেলের উপর অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কীভাবে কাজ করছে, ঠিক আছে, এটা পড়তে হবে। এবং এই যে লুপ অফ হেনলি আছে, এখানে ফ্লুইড প্রধানত অ্যান্টি প্যারালালি যায়। দেখো এখানে নিচের দিকে নামছে, আবার ফ্লুইড ওপরের দিকে উঠছে, সুতরাং এটাকে বলে কাউন্টার কারেন্ট সিস্টেম। তো এখানে যেটা পড়তে হবে তো সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেম। খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে কাউন্টার কারেন্ট সিস্টেম। এর সাথে সাথে যেটা বেশি করে আইডিয়া রাখতে হবে তো সেটা হচ্ছে ইউরিনের কম্পোজিশন। আমাদের যে মূত্র যে তৈরি হয় তো সেই মূত্রের কম্পোজিশন পড়তে হবে, মূত্রের কম্পোজিশন। এর সাথে সাথে অ্যাবনর্মাল যে কম্পোনেন্ট আছে অর্থাৎ মূত্রের বিভিন্ন অস্বাভাবিক উপাদান। এর সাথে সাথে ডাইউরেটিক্স মানে যে সমস্ত পদার্থগুলো প্রধানত প্রচুর পরিমাণে মূত্র উৎপন্ন করতে হেল্প করে, তো সেই ডাইউরেটিক্স সম্পর্কে তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। এবং কিছু প্রধানত ডিজিজ সম্পর্কে পড়তে হবে, যেমন রিনাল স্টোন, রিনাল ক্যালকিউলি, তো এগুলো সম্পর্কে পড়তে হবে। এবং কিছু হরমোন যেমন এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, এরিথ্রোপয়েটিন আছে। তার সঙ্গে সঙ্গে রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে কীভাবে বিপিকে কন্ট্রোল করছে, তো এই অংশগুলোই প্রধানত আমাদের সিলেবাসে আছে। তাহলে ক্লাস 11 যেটা বলছিলাম যে তোমাদের যে সেমিস্টার 2 আছে প্রধানত প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি, এই অংশগুলোই মেনলি তোমাদেরকে ফোকাস করতে হবে। আমি জাস্ট এখানে একটা আইডিয়া তোমাদেরকে দিলাম, কারণ স্টুডেন্টসদের এই আইডিয়া থাকে না বলে অনেক সময় তারা বুঝতে পারে না যে কি পড়তে হবে, এবং তার ফলে তারা বই পড়তে গিয়ে তারা কনফিউজড হয়ে যায়, কনফিউশনের মধ্যে পড়ে যায়। তো সেই কারণের জন্যই এক্ষেত্রে আইডিয়াটা তোমাদের দিয়ে দিলাম। এবার এই আইডিয়ার উপর বেশ করে তোমরা যদি বই পড়ো তাহলে দেখবে যে সহজেই তোমরা সিলেবাসকে গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবে। এবং আবারও বলছি যে বায়োলজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট, এখানে চ্যাপ্টার পড়ার আগেই তোমাকে যদি বলে দেওয়া হয় যে কোনগুলো পড়তে হবে বা একটা চ্যাপ্টারের মধ্যে কি আছে, তাহলে কিন্তু স্টুডেন্টসদেরই সুবিধা হয়। ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এই সুবিধা নেই, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এই সুবিধা আছে। যদি চ্যাপ্টারে কি আছে সেটা তুমি যদি আগে থেকে জেনে রাখো তাহলে সেই চ্যাপ্টারকে তুমি সহজেই গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। এবং আমার এই বায়োনির কোচিং এই নতুন চ্যানেল তোমরা ফলো করো, এবং ফলো করলে দেখবে যে তোমাদের অনেকটাই হেল্প হবে। এবং যদি হায়ার লেভেল বায়োলজি তোমরা যদি শিখতে চাও, যদি জানতে চাও, তাহলে বায়োনি নির্মল বলে আমার আরও একটা চ্যানেল আছে। তো সেই বায়োনি নির্মল এই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাও তোমরা দেখবে, এবং দেখলে তোমরা হায়ার লেভেল বায়োলজি কিন্তু তোমরা অনেকটাই শিখতে পারবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো এবং আমার চ্যানেল দেখতে থাকো। যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ পড়ছো, যারা নিট দিতে চাইছো ওয়েস্ট বেঙ্গলে, তাদের নিশ্চয়ই অনেক হেল্প হবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।